তোমাদের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের আজকে প্রথম ক্লাস শুরু হয়ে গেল। প্রথম ক্লাস আমাদের প্রথম অধ্যায় পরিমাপ। তো পরিমাপ অধ্যায়ে আমরা প্রথমেই যে বিষয়ে পড়ব ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। তো আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলবো? যে সকল রাশি পরিমাপ করা যায় এবং সাংখ্যমান এবং একক দ্বারা প্রকাশ করা যায় তাকে বলে ভৌত রাশি। দেখো, সকল রাশিকে বা সকল প্রাকৃতিক বিষয়কে কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না। কিছু প্রাকৃতিক বিষয় পরিমাপযোগ্য এবং যাদের আমরা সাংখ্যমান এবং একক দ্বারা প্রকাশ করতে পারবো। যেমন ধরো দৈর্ঘ্য, আমরা দৈর্ঘ্যকে বললাম 5 মিটার, 5টা হলো তার সাংখ্যমান আর মিটার হলো তার একক। এইভাবে আমরা দৈর্ঘ্যকে কিন্তু প্রকাশ করতে পারবো। কিন্তু ধরো আমরা বলছি দুঃখ, আনন্দ ইত্যাদি যে বিষয়, এই বিষয়গুলোকে কিন্তু কখনোই আমরা পরিমাপ করতে পারি না এবং এদের আমরা কোনো সাংখ্যমান এবং একক দ্বারাও প্রকাশ করতে পারি না। তাই এইগুলো কিন্তু প্রাকৃতিক বিষয় নয়। প্রাকৃতিক বিষয় কারা? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বেগ ইত্যাদি হলো তোমার প্রাকৃতিক বিষয়, যাদের আমরা পরিমাপ করতে পারবো এবং যাদের সাংখ্যমান এবং তাদের একক দ্বারা প্রকাশ করতে পারবো। তাই এরা হলো ভৌত রাশি। তো তোমাকে ঠিক মনে রাখতে হবে, ভৌত রাশিকে আমরা ঠিক এইভাবে লিখতে পারি। তার একটা সাংখ্যমান আছে এবং তার একক আছে। সাংখ্যমান যেমন ধরো দৈর্ঘ্য 5 মিটার, 5টা হলো তার সাংখ্যমান, মিটার হলো তার একক। এইভাবে যাদের প্রকাশ করতে পারবো তাদেরই বলা হবে কি? ভৌত রাশি। তো তোমাদের তো আগেই বলেছি ভৌত রাশির কিন্তু একক থাকবে। কোনো ভৌত রাশিকে মাপার জন্য যে নির্দিষ্ট মানকে মানদণ্ড হিসাবে ধরা হয় তাকেই ওই রাশির একক বলে। তো কেমন বিষয়টা? ধরো আমরা আমরা একটা নির্দিষ্ট কোনো ভৌত রাশি, ধরো আমরা দৈর্ঘ্যকে পরিমাপ করব, তার জন্য একটা নির্দিষ্ট দৈর্ঘ্যকে আমরা 1 মিটার বলে আমরা তাকে ডিফাইন করে দিয়েছি। আমরা সংজ্ঞায়িত করেছি যে এই দৈর্ঘ্যটা ধরো 1 মিটার। তার মানে ধরো আমি যখন এই দৈর্ঘ্যটাকে মাপবো, তখন এই দৈর্ঘ্যটার কত গুণ এইটা, ধরো আমি দেখলাম হিসেব করে 1, 2, 3, 4, 5 গুণ। এইটার 5 গুণ হলো এই দৈর্ঘ্যটা, তার মানে এটাকে তখন বলবো 5 মিটার। এইটাকে আমরা মানদণ্ড হিসাবে ধরলাম। তো কোনো ভৌত রাশি মাপার জন্য যে নির্দিষ্ট মানকে আমরা মানদণ্ড হিসাবে ধরব তাকেই বলা হবে ওই ভৌত রাশির একক। এটাকে বলা হচ্ছে ভৌত রাশির একক। যেমন দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড ইত্যাদি ইত্যাদি মনে রাখতে হবে। এবার দেখো, এই ভৌত রাশিকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করি। একটা ভাগের নাম দিয়েছি আমরা স্কেলার রাশি। ভৌত রাশিকে দুটো ভাগে ভাগ করা হয়। ভৌত রাশি তোমাকে মনে রাখতে হবে, ভৌত রাশিগুলোকে যেগুলোকে আমরা পরিমাপ করতে পারবো সেই রাশিগুলোকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্কেলার রাশি আর অপরটি হলো তোমাকে মনে রাখতে হবে ভেক্টর। দুটো রাশি, ভৌত রাশিকে দুভাগে ভাগ করা হয়, স্কেলার এবং ভেক্টর। তো স্কেলার রাশি কাদের বলা হবে? যে ভৌত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু দিক নেই, তাদের বলা হবে স্কেলার রাশি। কিছু কিছু ভৌত রাশি আছে যাদের মানটাই যথেষ্ট, যেমন ধরো 5 কেজি ভর, 2 সেকেন্ড সময় ইত্যাদি। এই সমস্ত যে ভৌত রাশি, এদের শুধুমাত্র মান আছে, কোনো অভিমুখ বা কোন দিক থেকে কোন দিকে এরা ক্রিয়া করছে সেটা আমাদের বলতে হয় না, তাদেরই আমরা কি বলবো? স্কেলার রাশি। যে সকল ভৌত রাশির কেবল মান আছে কিন্তু দিক নেই, তাদেরই আমরা নাম দেব স্কেলার রাশি। যেমন ভর, সময়, তাপমাত্রা, শক্তি, কাজ, দূরত্ব, এরা হলো যথাক্রমে তোমার স্কেলার রাশির উদাহরণ। অপরদিকে ভেক্টর রাশি, ভেক্টর রাশি কাদের বলবো? যে ভৌত রাশির মান ও দিক উভয়ই আছে তাদের বলা হবে ভেক্টর রাশি। যেমন এখানে এটাকে আমরা বলবো সরণ, স্থানান্তর লেখা হয়ে গেছে, এটাকে সরণ বলবো আমরা। সরণ, বেগ, ত্বরণ, বল, ভরবেগ, এই সমস্ত ভৌত রাশির কিন্তু তোমার মান এবং দিক দুটোই আছে। তো যেমন ধরো আমরা বলছি কোনো একটা ট্রেনের গতিবেগ আমরা ধরো বলছি 25 কিলোমিটার প্রত্যেক ঘন্টা বা 25 কিলোমিটার/আওয়ার। কিন্তু এটা বললে সম্পূর্ণ বলা হয় না, কোন দিক বলে দিতে হবে। আমি যদি বলি 25 কিলোমিটার/আওয়ার বা 25 কিলোমিটার প্রত্যেক ঘন্টা বেগে উত্তর দিকে যাচ্ছে, এইভাবে যদি একটা অভিমুখ বা দিক বলে দিই তাহলে এটাকে সম্পূর্ণ বলা হবে, তবে বেগটাকে প্রকাশ পাবে। তাই জন্য এই ভৌত রাশি, এটা গতিবেগ ভৌত রাশিকে আমরা প্রকাশ করছি, তার মান আমরা বলেছি, তারপর তার দিক বলেছি। যেমন যদি বল বলি, যদি 25 নিউটন বল, আমি যদি বলি 25 নিউটন বল, 25 নিউটন বল বললে কোন দিকে
ক্রিয়া করছে। ধরো একটা বস্তু আছে, এই বস্তুটার ওপর 25 নিউটন বল ক্রিয়া করছে। কিন্তু এই 25 নিউটন বলটা কোন দিক থেকে কোন দিকে ক্রিয়া করছে যদি না বলা হয়, তাহলে এই 25 নিউটন বলের প্রভাবে এই বস্তুটার কী হতে চলেছে আমরা বুঝতে পারবো না। এখন যদি আমরা অ্যারো সাইন দিয়ে দেখিয়ে দিই যে 25 নিউটন বল এই দিক থেকে এই দিকে ক্রিয়া করছে এর ওপরে, এন ফর নিউটন, তাহলে কিন্তু এই বলের ক্রিয়ায় এই বস্তুটির কী হতে চলেছে আমরা বলতে পারবো। তাই কিছু ভৌত রাশি আছে যাদের মান এবং দিক উভয়ই আছে, দুটো ছাড়া তাদের প্রকাশ করা সম্ভব নয়, তাদেরই আমরা কিন্তু বলবো ভেক্টর রাশি। দেখো এবার এই তো ভৌত রাশি তো আমরা জানলাম, এদের পরিমাপ আমরা কিভাবে করব। কোনো ভৌত রাশির একটি নির্দিষ্ট এককের সাথে তুলনা করলে যে সংখ্যামান নির্ণয় করার পদ্ধতি তাকেই কিন্তু আমরা বলি ভৌত রাশির পরিমাপ। কোনো ভৌত রাশির একটি নির্দিষ্ট এককের সাথে তুলনা করে তার সাংখ্যমান নির্ণয়, অর্থাৎ ধরো আমরা এর দৈর্ঘ্যটাকে নির্ণয় করব। এবার আমরা তো 1 মিটার তোমাদের আগেই বলেছি, এটাকে ধরো আমরা সংজ্ঞায়িত করেছি 1 মিটার। তাহলে এই যে রেখাটা এর কত গুণ, ধরো আমি হিসেব করে দেখলাম এর 10 গুণ এইটা। তার মানে এই যে পরিমাপ, এই যে যাকে আমরা মানদণ্ড হিসাবে ধরেছি একটি নির্দিষ্ট একক, এই যে নির্দিষ্ট একক এর সাথে আমি এইটাকে তুলনা করলে এইটার কত গুণ এইটা হবে, একটা সাংখ্যমান নির্ণয় করব। আর এই যে পদ্ধতি তাকে আমরা বলবো ভৌত রাশির পরিমাপ। তো এটা গুরুত্বপূর্ণ নয় সংজ্ঞাটা, তবুও তোমরা মনে রাখো কোনো ভৌত রাশিকে একটি নির্দিষ্ট এককের সাথে তুলনা করে তার সাংখ্যমান নির্ণয় করার পদ্ধতিকেই আমরা কি বলবো, ভৌত রাশির পরিমাপ। তো দেখো ভৌত রাশির তো একক রয়েছে, একক ভৌত রাশির কোনটা, ভৌত রাশির একক হলো ঠিক একটা নির্দিষ্ট মানদণ্ড, তোমাদের আগেই বলেছি একটি নির্দিষ্ট মানদণ্ড যার সাহায্যে আমরা ভৌত রাশিকে আমরা পরিমাপ করব, সেটা কি বলা হবে ওই ভৌত রাশির একক। তো এবার এই এককটার প্রয়োজন কেন, আমরা নির্দিষ্ট একটা জিনিসকে 1 মিটার বা নির্দিষ্ট একটা জিনিসকে 1 কেজি বলে দিয়ে আমাদের একক প্রয়োজন, তো সেই এককের প্রয়োজন কেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে আমাদের এককের প্রয়োজন কেন। এককের প্রয়োজন কেন, দেখো একক ব্যবহারের প্রয়োজন কারণ পরিমাপকে স্পষ্ট এবং নির্ভুল করে। একক থাকলে তবেই আমাদের পরিমাপগুলো কী হবে, স্পষ্ট এবং নির্ভুল হবে, ভুল বোঝাবুঝি এড়ানো যায়। ধরো একটা জিনিসকে কেউ বলছে 1 মিটার, কেউ বলছে 10 সেন্টিমিটার, কেউ আন্দাজে দেখে বলছে এটা 1 হাত লম্বা হবে, কেউ বলছে না না এটা প্রায় 1.5 হাত লম্বা হবে, ইত্যাদি। যে ভুল বোঝাবুঝি, নির্দিষ্ট একক থাকলে তার কত গুণ যদি আমরা পরিমাপ করে নিই তাহলে কিন্তু স্পষ্ট করে বলতে পারবো, আর ভুল বোঝাবুঝি এড়ানো যাবে। আন্তর্জাতিকভাবে একই মান বজায় থাকে, তার মানে কোনো দেশে ধরো মিটার একক ব্যবহার করা হয়, কোনো দেশে সেন্টিমিটার একক ব্যবহার করা হয়, তো একই মান আন্তর্জাতিক, আমরা একটা দেশ থেকে আরেকটা দেশে আমরা কোনো জিনিস ধরো পণ্য সরবরাহ করা হবে, কত কেজি জিনিস যাচ্ছে, তো আমরা যদি পরিমাপ করে দিই তাহলে কিন্তু আমরা সেই মানটাকে বজায় রাখতে পারবো। গণনা এবং তুলনা সহজ হয়, একটা জিনিসের তুলনায় একটা জিনিস, ধরো একটা দৈর্ঘ্য আর এই একটা দৈর্ঘ্য, আমরা বুঝতে পারছি যে এই দৈর্ঘ্যের তুলনায় এই দৈর্ঘ্যটা বেশি, কিন্তু কতটা বেশি সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা যদি একক ব্যবহার করি তাহলে আমরা তুলনা সহজ হবে। তো এগুলো মনে রাখবে, পরিমাপকে স্পষ্ট এবং নির্ভুল করে, ভুল বোঝাবুঝি এড়ানো যায়, আন্তর্জাতিকভাবে একই মান বজায় থাকে এবং গণনা ও তুলনা কিন্তু সহজ হয়। তারপর আমরা এককের কথা পড়লাম, এককের প্রয়োজনীয়তা জানলাম, কিন্তু এই একককে আমরা দুটো ভাগে ভাগ করি, একটাকে বলি আমরা মৌলিক একক আর একটাকে আমরা বলবো লব্ধ একক। তো দেখো যে একক অন্য এককের উপর নির্ভরশীল নয় তাদের মৌলিক একক বলা হয়, যে এককগুলো অন্য এককের উপর নির্ভরশীল নয় তাদেরই আমরা নাম দেবো কি, মৌলিক একক। তো দেখো এসআই পদ্ধতিতে কিন্তু 7টি মৌলিক একক আছে। এবার এসআই পদ্ধতি কি, এসআই পদ্ধতি হলো একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড একক। তো সেই এসআই পদ্ধতিতে আমরা 7টা একক ব্যবহার করি, যেমন 7টা একক কী কী, ভৌত রাশি দৈর্ঘ্য তার একক মিটার, এটা মৌলিক একক। ভর একটা ভৌত রাশি তার একক কিলোগ্রাম, এটা একটা মৌলিক একক। সময় একটা ভৌত রাশি তার একক হচ্ছে সেকেন্ড। তড়িৎ প্রবাহ মাত্রা তার একক হলো অ্যাম্পিয়ার। তাপমাত্রা তার একক হলো কেলভিন। চিহ্নগুলোর সাথে মনে রাখো, এখানে আমরা 1, 2, 3, 4, 5টা বলেছি, আরও দুটো রয়েছে, আরও দুটো আমি তোমাদের জানাচ্ছি। তো তার আগে একবার বলবো, দৈর্ঘ্য তার একক হলো মিটার, এটা একটা মৌলিক একক, এই এককটার জন্য অন্য কোনো একের কিন্তু সাহায্য প্রয়োজন নেই, তাই এটা মৌলিক একক। ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক
কেলভিন, সাথে তার চিহ্নগুলো মনে রাখবে। দৈর্ঘ্যকে এম, কিলোগ্রামকে কেজি, সময়কে সেকেন্ড, অ্যাম্পিয়ারকে এ, আর তাপমাত্রাকে কে দিয়ে প্রকাশ করা হয়। এখানে আমরা 1, 2, 3, 4, 5টা বলেছি, আরও দুটো রয়েছে। আরও দুটো কি, পদার্থের পরিমাণ, তাকে আমরা পদার্থের পরিমাণ ভৌত রাশি, তার একক হলো হচ্ছে মোল। মোল চিহ্ন MOL এইভাবে লেখা হয়। মোলের কথা তোমরা পরে ডিটেলস আরও জানবে। আপাতত মনে রাখো, পদার্থের পরিমাণ করার জন্য যে ভৌত রাশি, তার একক একটা মৌলিক রাশি, তাকে মোল চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আলোর তীব্রতা, আলো কত উজ্জ্বল সেটা বোঝানোর জন্য ক্যান্ডেলা একক ব্যবহার করা এবং সিডি দিয়ে লেখা হয়। তো এই 7টা হলো এসআই পদ্ধতিতে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই 7টি হলো মৌলিক একক। কারণ এদের, তোমাদের আগেই বলেছি, এদের জন্য অন্য কোনো এককের সাহায্যের কিন্তু প্রয়োজন নেই। এবার লব্ধ একক আছে, যে এককগুলি মৌলিক একক থেকে গাণিতিকভাবে নির্ণীত হয়। মৌলিক এককের সাহায্যে যে এককগুলো নির্ণীত হয় তাদের আমরা কিন্তু বলবো লব্ধ একক। যেমন বেগ একটা ভৌত রাশি, তার একক হলো লব্ধ একক। কারণ দেখো, এখানে মিটার পার সেকেন্ড এর একক, মিটার দৈর্ঘ্যের একক, সেকেন্ড সময়ের একক, এই দুটো মিলিয়ে তৈরি হয়েছে বেগ, তার জন্য এটা একটা লব্ধ একক। চিহ্নের সাহায্যে কীভাবে লেখা যেতে পারে, M(s-1). কেন S-1? দেখো M/s, তাহলে এসটা নিচে থাকার জন্য আমরা এটাকে M(s) এইভাবে লিখে নিতে পারি। ঠিক একইভাবে ত্বরণ একটা ভৌত রাশি, যার একক হলো তোমার লব্ধ একক। ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই পদ্ধতিতে। আর এখানে যেহেতু 2 আছে, ওপরে এটাকে লিখে নেওয়া হয়েছে। বলের একক হচ্ছে নিউটন। দেখো, বল মানে হচ্ছে তোমার ভর ইন্টু ত্বরণ, তোমাকে মনে রাখতে হবে। এবার ভরের একক তোমরা জানো, ভরের একক হচ্ছে কেজি। আর ত্বরণের একক এই সময় আমরা পড়ছি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো, এখানে অনেকগুলো মৌলিক একক, তার সাহায্যে কিন্তু বলের এককে নির্ণয় করা হয়েছে, যাকে এক কথায় যদিও আমরা নিউটন বলে থাকি, কিন্তু মনে রাখতে হবে নিউটন একটি লব্ধ একক। ঠিক একইভাবে কৃতকার্যের একক জুল। কৃতকার্য মানে তোমাকে জানতে হবে, কৃতকার্য মানে বল ইন্টু সরণ। কৃতকার্য হচ্ছে বল ইন্টু সরণ, এটা হলো কৃতকার্য। তো বলের একক কি? বলের এককে আমরা তো পেয়েছি কেজি, এইসবে আমরা লিখেছি কেজি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর সরণের জন্য আরও একটা দৈর্ঘ্য চলে আসবে, অর্থাৎ মিটার চলে আসবে এই সরণের জন্য। তার মানে হয়ে গেল তোমার কেজি, কি হলো তোমার, হলো কেজি মিটার স্কোয়ার আর পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে দেখো, মৌলিক এককগুলোর সাহায্যে এই কৃতকার্যের এককটা তৈরি হয়েছে, তাই জন্য এটাও কিন্তু কৃতকার্যের একক, লব্ধ একক। অর্থাৎ যে এককগুলি মৌলিক একক থেকে গাণিতিকভাবে নির্ণীত হলো, এই এককগুলি সব মৌলিক এককের সাহায্যে গাণিতিকভাবে নির্ণীত হয়েছে, তাই এদের আমরা বলবো লব্ধ একক। তো আশা করি তোমরা আজকের ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো পড়ালাম বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আমরা আমাদের পড়া শেয়ার করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা দেখতে থাকো আমাদের এই চ্যানেল। ধন্যবাদ। পরের পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।